হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের অভিব্যক্তি আর অভিযোজন থেকে পার্ট 2 এর কোশ্চেন। আজ তো মোটামুটি 25টির মতন বা 30টির মতন কোশ্চেন তোমাদের জন্য এই সেটে রাখা হয়েছে। যদি তোমরা পার্ট 1 এখন অবধি না দেখে থাকো তবে সেটা তোমরা আগে দেখবে, দেখার পর এই সেটটি দেখে নেবে, অথবা এই সেটটি দেখে নাও, তারপর গিয়ে আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেলের ভিডিও সেকশনে গেলেই তোমরা সেখানে পেয়ে যাবে সেই পার্ট 1 এর ভিডিও। ঠিক আছে? তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে তোমরা খাতা কলম নিয়ে বসবে, নোট ডাউন করবে, আর তোমরা অ্যান্সার পিক করবে, কতগুলো ঠিক হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকো তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, ফেসবুক গ্রুপে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলে তোমরা পিডিএফ পেয়ে যাবে কোশ্চেনের, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো, যে কোনো কোশ্চেন রাখতে পারো, আর সেই কোশ্চেনের প্রবলেম সলভ করে দেওয়া হবে। এর পাশাপাশি টেলিগ্রাম আমাদের একটি গ্রুপ আছে, যেখানে ডিসকাস গ্রুপ, সেখানে ডিসকাস করা হয় কোশ্চেন নিয়ে, সেখানেও তোমরা জয়েন করে থাকো। আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবে, তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো চলো আজকে ফার্স্ট কোশ্চেন শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন যেটা আছে, জীবাশ্ম সম্পর্কে জ্ঞান অর্জন করবার পদ্ধতিকে বলে। অপশন দেওয়া আছে প্রত্নজীববিদ্যা, প্যালিওভূগোল, হারপেটোলজি আর এমব্রায়োলজি। তো জীবাশ্ম সম্পর্কে জ্ঞান অর্জন করার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার প্রত্নজীববিদ্যা। ঠিক আছে? দেখো এখানে এটা জীবাশ্মের ছবি দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো বলা আছে যে পৃথিবীর অভ্যন্তরে প্রাচীন পাললিক শিলাস্তরে যুগ যুগ ধরে সংরক্ষিত অধুনালুপ্ত উদ্ভিদ কিংবা প্রাণীদেহের সামগ্রিক ও আংশিক প্রস্তরীভূত রূপ বা ছাপকে বলা হয় জীবাশ্ম। মানে প্রাচীন পলির যে শিলাস্তর সেটার মাঝখানে চাপা পড়ে যে প্রাণী বা উদ্ভিদের দেহে যে আংশিক যে অংশ, সেটা যখন একটা ছাপে পরিণত হয় সেই শিলাস্তরের ভেতরে যখন ছাপ দেখা যায়, সেটাই হচ্ছে জীবাশ্ম। এটা সকলেই আমরা জানি, যেরকম আর্কিওপটেরিক্সের জীবাশ্ম। ঠিক আছে? আবার এখানে বলা আছে দেখো লিভিং ফসিল, এটা হলো জীবাশ্ম ছিল, আর এখন হলো জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম কী জিনিস? যেরকম ধরো যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ বহুকাল পূর্বে উৎপত্তি লাভ করে আজও তাদের অপরিবর্তিত রূপ নিয়ে পৃথিবীতে বেঁচে আছে। মানে আগে যেরকমভাবে ছিল, আমরা জানি যে অভিব্যক্তি অভিযোজন হয়, কিন্তু যাদের মধ্যে হয়নি, যারা একই রকমভাবে আগে যেরকমভাবে জন্ম নিয়েছিল এখনও সেরকমভাবেই আছে, যদিও তাদের সাময়িক ও সমগোত্রীয় জীবেরা বহুকাল আগেই বিলুপ্ত হয়ে গেছে। যদিও তাদের মতন অন্যান্য প্রাণীরা কী হয়ে গেছে, জীবেরা আগেই অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু তারা হয়নি, তাদেরই বলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। যেমন এখানে দেখো, যেমন একটি লিমিউলাসের কথা বলা আছে। লিমিউলাস একটি প্রাণী। ঠিক আছে? গিঙ্গো বাইলোবো এটা একটা উদ্ভিদ। এগুলো ঠিক আছে, এগুলো প্রথমও যেরকম ছিল এখনও ঠিক একই রকমভাবে এরা বেঁচে আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে জীবন্ত জীবাশ্মের একটি উদাহরণ দাও। জীবন্ত জীবাশ্মের একটি উদাহরণ দাও। উদাহরণ মাত্রই আমরা পড়ে নিলাম। অপশন দেওয়া আছে কেঁচো, রুই মাছ, লিমিউলাস, গিরগিটি। তোমরা একটু আগেই অ্যান্সার পড়ে নিলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, লিমিউলাস। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আচ্ছা এখানে ছবি দেওয়া আছে লিমিউলাসের একটি, তোমরা দেখতে পারো। ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলা আছে নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ? জীবন্ত জীবাশ্ম একটা প্রাণীর নাম আমরা পড়ে নিলাম, আর জীবন্ত জীবাশ্ম উদ্ভিদটা হলো, অপশন দেওয়া আছে ট্রিফার্ন, রাইনিয়া, নিটাম আর গিঙ্গো বাইলোবো। ঠিক আছে? তো তোমরা অ্যান্সারটা আগেই দেখে নিয়ে যাও, অপশানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গিঙ্গো বাইলোবো। আচ্ছা, এখানে গিঙ্গো বাইলোবোর দেখো ছবি দেওয়া আছে, এরকম টাইপের, এর ছোটো ছোটো ফল হয় সবুজ রঙের। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে মিসিং লিঙ্কের একটি উদাহরণ। মিসিং লিঙ্ক। ঠিক আছে? মিসিং আর আরেকটা হয় হলো কানেক্টিং। ঠিক আছে? একটা হয় মিসিং আর একটা হয় কানেক্টিং। ঠিক আছে? মিসিং আর কানেক্টিং। দেখো মিসিংয়ের ক্ষেত্রে আমরা দুটোর ক্ষেত্রে ব্যাপার একই, দুটোই কী করে, দুটি জীবের মধ্যে সেতু তৈরি করে বা বন্ধন তৈরি করে। ঠিক আছে? লিঙ্ক মানে কি? বন্ধন, কানেকশন তৈরি করে। ঠিক আছে? দুটো জীবের মধ্যে কানেকশন তৈরি করে, দুটোই মিসিং লিঙ্কও কানেক্টিং লিঙ্কও। তবে কানেক্টিং লিঙ্ক হলো দুটো জীবন্ত জীবের মধ্যে বা জীবন্ত প্রাণীর মধ্যে লিঙ্ক তৈরি করে, আর এই মিসিং লিঙ্ক যেটা করে সেটা হলো দুটো ফসিলসের মধ্যে, মানে দুটো জীবাশ্মের মধ্যে যে মিল খুঁজে বের করে, সেটা হলো গিয়ে মিসিং লিঙ্ক। যেরকম এখানে মিসিং লিঙ্কের উদাহরণ কি দেওয়া আছে, ইকুয়াস, আর্কিওপটেরিক্স, ইওহিপ্পাস, উট পাখি। আর এখানে বলা আছে উট পাখি, আর্কিওপটেরিক্স। তো এখানকার মধ্যে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে মিসিং লিঙ্কের উদাহরণ হলো আর্কিওপটেরিক্স। এটা একটা জীবাশ্ম। এই দেখো আর্কিওপটেরিক্স কী ছিল, সরীসৃপ আর পক্ষীর কিন্তু দুটোরই বৈশিষ্ট্য এর মধ্যে ছিল, সরীসৃপ আর পক্ষীর মিশ্রণ ছিল। তো এই যে সরীসৃপ আর পক্ষী দুই টাইপের প্রাণীর মিলিত রূপ, ঠিক আছে, সেটা হলো গিয়ে
আর্কিওপটেরিক্স। যেহেতু এটা একটা জীবাশ্ম তাই জন্য আমরা এটাকে কী বলি, মিসিং লিঙ্ক বলি। যদি জীবিত থাকতো তাহলে সেটাকে আমরা কী বলতাম, কানেক্টিং লিঙ্ক বলতাম। ঠিক আছে, পরবর্তীতে কানেক্টিং লিঙ্ক আছে, সেটা দেখিয়ে দেবো। এখানে দেখো বলা আছে যে বিবর্তনের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যে দুটি পৃথক জীবগোষ্ঠীর মধ্যে সংযোগকারী বহু প্রাণী লুপ্ত হওয়ায় সেই স্থানে ফাঁকা সৃষ্টি হয়েছে। এই ধরনের প্রাণীদের মিসিং লিঙ্ক বা হৃদযোজক বলে। তাহলে দুটি পৃথক জীবগোষ্ঠীর মধ্যে হয় সংযোগকারী জীব, দুটি পৃথক জীবগোষ্ঠী, যেরকম একটা হলো পক্ষী আর একটা হলো সরীসৃপ, দুটোর মধ্যে যে সংযোগকারী যে প্রাণী, যেরকম আর্কিওপটেরিক্স আমরা বললাম, এখানে ছবি দেওয়া আছে আর্কিওপটেরিক্সের। তো এটা কী করে, পক্ষী নামক জীবগোষ্ঠী আর হলো গিয়ে তোমার সরীসৃপ জীবগোষ্ঠী দুটোকে একসাথে করে। ঠিক আছে, তাই আর যেহেতু এটা এখন লুপ্ত হয়ে গেছে তাই জন্য এটাকে বলা হচ্ছে মিসিং লিঙ্ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি হলো। দেখো খুব ভালোভাবে দেখবে, আমি মাত্র কী বললাম, সরীসৃপ আর পক্ষী। এখানে দেখো বলেছে সরীসৃপ আর স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী, সরীসৃপ আর স্তন্যপায়ীর মধ্যে। ঠিক আছে, এই দুটোর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী। দেখো অপশান দেওয়া আছে আর্কিওপটেরিক্স, প্ল্যাটিপাস, পেরিপেটাস, অক্টোপাস। তো সরীসৃপ আর স্তন্যপায়ীদের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি হলো প্ল্যাটিপাস। ঠিক আছে, অপশন নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার। আর সরীসৃপ যদি পক্ষী হতো তাহলে হয়ে যেত রাইট অ্যান্সার আর্কিওপটেরিক্স। ঠিক আছে, তাহলে এই প্ল্যাটিপাস কিন্তু এখনও আছে, পুরোপুরি লুপ্ত হয়ে যায়নি, তাই জন্য এটাকে কী বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কিন্তু কানেক্টিং লিঙ্ক, এটা কিন্তু মিসিং লিঙ্ক নয়। ঠিক আছে, নেক্সট বলা আছে দেখো ঘোড়ার প্রাচীনতম জীবাশ্মের নাম কি। ঘোড়ার প্রাচীনতম জীবাশ্মের নাম কি? আমরা দুটো ইওহিপ্পাস আর দুটো নাম আমরা পড়লাম। ঠিক আছে, ঘোড়ার জীবাশ্মের। এখানে বলা আছে দেখো অপশান দেওয়া আছে প্রাচীনতম জীবাশ্মের নাম কি, অপশান দেওয়া আছে প্লিওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস আর ইওহিপ্পাস। তো তোমাদের এখানে ঘোড়ার যে প্রাচীনতম জীবাশ্মের নাম সেটি কিন্তু ইওহিপ্পাস। ঠিক আছে, অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার। নেক্সট বলা আছে ইওহিপ্পাস, এই যে প্রাচীনতম যে জীবাশ্ম ঘোড়ার, এটা উচ্চতা কত ছিল? অপশান দেওয়া আছে 11 ইঞ্চি, 51 ইঞ্চি, 71 ইঞ্চি আর 81 ইঞ্চি। তো ইওহিপ্পাসের যে উচ্চতা ছিল সেটা কিন্তু ছিল 11 ইঞ্চ। অপশান নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা আছে উষাকালের ঘোড়া কাকে বলা হয়? উষাকালের ঘোড়া কাকে বলা হয়? উষা মানে হলো গিয়ে ভোরকালের ঘোড়া কাকে বলা হয়, একদম ভোরের। তো অপশান দেওয়া আছে ইওহিপ্পাস, মেরিচিপ্পাস, মেসোহিপ্পাস, প্লিওহিপ্পাস। তো এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো, উষাকাল বলতে দেখো দিনের শুরু একদম উষার থেকে হয়, ভোরবেলার থেকে হয়। তো সেক্ষেত্রে তোমরা একদম শুরুটা হতে পারো প্রাচীনতম যে জীবাশ্ম ছিল ঘোড়ার, সেটা হলো গিয়ে ইওহিপ্পাস। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে ইওহিপ্পাস। ঠিক আছে, এভাবে তোমরা মনে রাখতে পারো এটা। প্রথমে দেখো দেওয়া আছে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, তারপর মেরিচিপ্পাস, তারপর প্লিওহিপ্পাস আর শেষে ইকুয়াস, যেটাকে আমরা বলছি আধুনিক ঘোড়া। ঠিক আছে, ইওহিপ্পাসকে উষাকালের ঘোড়া বলা হয়, যেরকম পড়লাম। অন্তর্বর্তী ঘোড়া বলা হয় মেসোহিপ্পাসকে, তারপর রোমান্থক ঘোড়া বলা হয় মেরিচিপ্পাসকে, আর প্লিওহিপ্পাস, তারপর আসে ইকুয়াস, যেটাকে বলা হচ্ছে আধুনিক ঘোড়া। নেক্সট হলো গিয়ে মটর গাছ ও ঝুমকোলতার আকর্ষ হলো। মটর গাছ আর ঝুমকোলতার মধ্যে যে আকর্ষ দেখতে পাওয়া যায়, যেগুলো কী করে, আকর্ষগুলো কী করে, যে কোনো অবলম্বনকে ধরে বেঁচে উঠতে সাহায্য করে, এরকম পেঁচানো দড়ির মতন দেখতে পাওয়া যায়, এগুলো হলো আকর্ষ। তো এগুলো কী টাইপের অঙ্ক? অপশান দেওয়া আছে সমসমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, বৃদ্ধিজ অঙ্গ। তো মটর গাছ ও ঝুমকোলতার যে আকর্ষ সেটা কিন্তু সমবৃত্তীয় অঙ্গ। এদের কাজ কি একই থাকে, এদের কাজ একই কিন্তু গঠন কিন্তু আলাদা। ঠিক আছে, তো এটা হলো গিয়ে সমবৃত্তীয় অঙ্গ। দেখো এখানে বলেছে সমসমস্ত অঙ্গ বা হোমোলোগাস অঙ্গ কি, আর সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালোগাস। ঠিক আছে, যে সমস্ত অঙ্গ উৎপত্তি ও গঠনগতভাবে এক হলেও বহিরাকৃতি ও কার্যগতভাবে পৃথক। কার্যগতভাবে যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে সমস্ত অঙ্গ। আর এখানে বলেছে যে সমস্ত অঙ্গ উৎপত্তি গঠনগতভাবে ভিন্ন প্রকারের, যে মাত্র বললাম উৎপত্তি বা গঠনগতভাবে ভিন্ন হলেও বহিরাকৃতি ও কার্যকারিতার দিক থেকে একই, মানে কাজ একই করবে কিন্তু গঠনগত দিক থেকে কিন্তু আলাদা, তাদের বলা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। যেরকম আমরা মাত্র বললাম ঝুমকোলতা আর এই যে আকর্ষ। ঠিক আছে, যেরকম এখানে সবথেকে বড় যেটা উদাহরণ সবথেকে বেশি আসে সেটা হলো বাদুড়ের যে ডানা আর হলো গিয়ে পতঙ্গের ডানা। ঠিক আছে, এরা দুটোর কাজ একই, ওরা কিন্তু গঠন কিন্তু আলাদা। ঠিক আছে, আর এখানে সমসমস্ত অঙ্গের মধ্যে বলা আছে যে পাখির ডানা আর হলো গিয়ে মানুষের হাত, পাখির ডানা আর মানুষের হাতের গঠনগত দিক থেকে একই রকম হলেও কিন্তু তাদের কাজ কিন্তু আলাদা। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। খুব সহজ এগুলো বিষয়, বেশি নিয়ে আলোচনা করবো না। অপশান দেওয়া নেক্সট কোশ্চেন বলা আছে মৌমাছি ও কাঁকড়া বিছার হুল হলো। মৌমাছির হুল আর কাঁকড়া বিছার হুল এটা কী ধরনের অঙ্গ? অপশান দেওয়া আছে সমসমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, উভয়ই কোনোটি নয়। তো এটাও কিন্তু সমবৃত্তীয় অঙ্গ। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, কারণ এদের কাজ একই কিন্তু গঠন আলাদা।
ঠিক আছে, বলছে নিচের কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়? মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় কোনটি? অপশান দেওয়া আছে লেজ, অ্যাপেন্ডিক্স, নখ, চোখের তৃতীয় পর্দা। চোখের তৃতীয় পর্দাটা কি? দেখো পাখি বা অন্যান্য সরীসৃপ কিংবা পক্ষী জাতীয় পক্ষী যে প্রাণীগুলো আছে তাদের মধ্যে দেখবে যে তাদের চোখের ভেতরে এক্সট্রা করে আরও একটা পর্দা থাকে। ঠিক আছে, চোখের পাতার ভেতরেও আরেকটা এক্সট্রা করে পর্দা থাকে, সেই পর্দাটা চোখের তৃতীয় পর্দা। তো এখানকার মধ্যে নিষ্ক্রিয় অঙ্গ নয়, তোমরা জানো যে নখ হয়ে যাবে রাইট অ্যান্সার। নখ এখনও আছে, এটা নিষ্ক্রিয় নয়। আচ্ছা, এখানে বলেছে জীবদেহের যে সমস্ত অঙ্গ তাদের পূর্বপুরুষদের দেহে এবং সম্পর্কিত অন্য জীবের দেহে সক্রিয় থাকলেও কি সংশ্লিষ্ট জীবের দেহে কার্যক্ষমতা হারিয়ে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। মানে পূর্বপুরুষদের ছিল কোনো অঙ্গ, কিন্তু পরবর্তীতে সেটা কাজ না করতে করতে বা অন্য কোনো কারণে সেটা পরবর্তীতে লুপ্ত হয়ে গেছে, সেটাই হলো গিয়ে লুপ্তপ্রায় অঙ্গ। যেমন মানুষের কক্সিস, ঠিক আছে, কক্সিস, অ্যাপেন্ডিক্স এগুলো। ঠিক আছে, নেক্সট বলা আছে উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ। এখানকার মধ্যে উদ্ভিদের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ? অপশান দেওয়া আছে বীজপত্র, ফুল, মুকুল, শল্কপত্র। এখানকার মধ্যে দেখো বীজপত্র, ফুল, মুকুল এগুলো তো এখনও আছে, কিন্তু শল্কপত্র কিন্তু থাকে না, এটা একটা নিষ্ক্রিয় অঙ্গ উদ্ভিদের। নেক্সট কোয়েশ্চেন বলেছে কালকাসুন্দা ফুলের একটি লুপ্তপ্রায় অঙ্গ হলো। এই ফুলটা সুন্দর হলুদ রঙের ফুল, ছবি দেওয়া আছে। এই ফুলের একটি লুপ্তপ্রায় অঙ্গ হলো। অপশান দেওয়া আছে পাপড়ি, বৃতি, গর্ভকেশর, পুংকেশর। কালকাসুন্দা ফুলের লুপ্তপ্রায় অঙ্গ হলো পুংকেশর। নেক্সট কোয়েশ্চেন বলেছে সরীসৃপদের হৃৎপিণ্ডের সাধারণ প্রকোষ্ঠ সংখ্যা হলো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ইজি, খুব কমন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সরীসৃপের হৃৎপিণ্ডে সাধারণত প্রকোষ্ঠ সংখ্যা কটি? অপশান দেওয়া আছে 3টি, 4টি, অসম্পূর্ণ 4টি, 2টি। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অসম্পূর্ণ 4টি। ঠিক আছে, 4টি প্রকোষ্ঠই থাকে, তবে সেটা কি অসম্পূর্ণ সরীসৃপদের ক্ষেত্রে। নেক্সট বলেছে নিচের কোন উৎপত্তিগতভাবে অনুক্রমটি সঠিক? উৎপত্তিগতভাবে অনুক্রমটি সঠিক। ঠিক আছে, অপশান দেওয়া আছে মাছ, উভচর, পাখি ও স্তন্যপায়ী, তারপর হলো সরীসৃপ। তারপর দেওয়া আছে উভচর, মাছ, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী। তারপর দেওয়া আছে পাখি ও স্তন্যপায়ী। তারপর দেওয়া আছে মাছ, উভচর, সরীসৃপ। আর শেষে দেওয়া আছে মাছ, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী। তাহলে এখানে দেখো, এখানে এই অপশানটা দেখো, অপশান নাম্বার ডি। এখানে কি বলেছে দেখো, সবার প্রথমে আমরা জানি যে কী ছিল, জলচর প্রাণী মাছ ছিল। তারপর মাছ থেকে তারা কি ধীরে ধীরে ডাঙার দিকে আসা শুরু করেছে, মানে উভচরের দিকে। উভচর হচ্ছে যারা জলেও থাকে, স্থলেও থাকে। তারপর তারা ধীরে ধীরে কী হয়ে গেল, সরীসৃপে পরিণত হলো। তাদের মধ্যে থেকে কিছু সরীসৃপ আসলো, আর সরীসৃপের থেকে পরবর্তীতে পাখি ও স্তন্যপায়ী কিছু হয়ে গেল, পাখিতে পরিণত হলো, কিছু স্তন্যপায়ীতে পরিণত হলো। এই যে সরীসৃপ আর পাখিদের মধ্যে এই যে মাঝখানের যে লিঙ্কটা সরীসৃপ আর পাখি, এটাই কিন্তু ওই যে আর্কিওপটেরিক্স যেটা বললাম উদাহরণ, মিসিং লিঙ্ক, কারণ ওটা কি একটা ফসিল, তাই তো, সরীসৃপ আর পাখির মধ্যে। আর যদি সরীসৃপ আর স্তন্যপায়ীর মধ্যে বলা হয় যে মিসিং লিঙ্ক, তাহলে আমরা পড়লাম সেটা মিসিং লিঙ্ক না, সেটা কানেক্টিং লিঙ্ক, সেটা হয়ে যাবে তোমাদের প্ল্যাটিপাস। ঠিক আছে, তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট কোয়েশ্চেন চলে যাই, বলেছে নিচের কোনটি মাছ, ব্যাঙ, পায়রা ও মানুষের ভ্রূণের গঠনে একটি সাধারণ বৈশিষ্ট্য? এদের সকলের ভ্রূণের গঠনের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? সবার ভ্রূণের মধ্যেই এই গঠনটা থাকে। অপশান দেওয়া আছে ল্যাজ ও মায়োটম পেশি, গলবিলীয় বহিস্থ ফুলকা খাঁজ, অন্তস্থ যুগ্ম ফুলকাথলি, আর সবগুলি। তো এখানকার মধ্যে দেখো মাছ, ব্যাঙ, পায়রা ও মানুষের যে ভ্রূণের মধ্যে যেটা মিল, সেটা কিন্তু এখানকার সবগুলি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আচ্ছা এখানে ছবি দেওয়া আছে। এই ছবিটা তোমরা হয়তো তোমাদের বইয়ের মধ্যেও পড়েছিল, যখন তোমাদের 9-10 বইয়েও কিন্তু এই ছবিগুলো ছিল। নেক্সট কোশ্চেনে চলে যাই, দেখা বলা আছে ব্যক্তিজনী জীবজনীর সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করে, এই সূত্রের প্রবক্তা হলেন। ব্যক্তিজনী কী করে? জীবজনীর সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করে, এই সূত্রের প্রবক্তাকে। অপশান দেওয়া আছে ম্যান্ডেল, ল্যামার্ক, ডারউইন, হেকেল। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে হেকেল। এই যে ব্যক্তিজনী যে জীবজনীর সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করে, এটা কিন্তু কে বলেছিলেন? এটা বলেছিলেন হেকেল। আচ্ছা এখানে বলা আছে ব্যক্তিজনী জীবজনীর পুনরাবৃত্তি করে, এটি বায়োজেনেটিক সূত্র। তাহলে বায়োজেনেটিক সূত্র হলো এটি, যে ব্যক্তিজনীটি কী করে? জীবজনীর পুনরাবৃত্তি করে। এখানে দেখো বলা আছে ভ্রূণতত্ত্ববিদ আর্নস্ট হেকেল 1874 সালে বায়োজেনেটিক সূত্রটি প্রণয়ন করেন। বায়োজেনেটিক সূত্রটি রিক্যাপিচুলেশন থিওরি ও পুনরাবৃত্তিবাদ নামে পরিচিত। নেক্সট কোশ্চেন চলে যাই, বলেছে ড্যাশ সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন। প্রথম জীবাশ্ম বা ফসিল কে আবিষ্কার করেন? অপশান দেওয়া আছে ভন বেয়ার, জেনোফেন, হেকেল, প্রিস্টলে।
তো এখানকার মধ্যে দেখো জেনোফেন সর্বপ্রথম জীবাশ্ম বা ফসিল আবিষ্কার করেন। নেক্সট বলেছে একটি মেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ। মেরুদণ্ডী হতে হবে, আর কি জীবন্ত জীবাশ্মের উদাহরণ। তো এখানে অপশান দেওয়া আছে লিমিউলাস, স্ফেনোডন, বম্বিক্স, প্ল্যাটিপাস। তো এখানকার মধ্যে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে মেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের কথা যদি বলে তাহলে সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে স্ফেনোডন। ঠিক আছে, এখানে একটা ছবি দেওয়া আছে স্ফেনোডন। নেক্সট কোশ্চেন বলেছে ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম। দেখো ডিম স্তন্যপায়ীরা সাধারণত কী হয়, ডিম পারে না, সরাসরি বাচ্চা প্রসব করে, তাই তো আমরা সেটাই জানি। তো ডিম পারে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম। দেখো ডিম কিন্তু সরীসৃপরা পারে, তো সরীসৃপ আর স্তন্যপায়ী প্রাণীর যে কানেক্টিং লিঙ্ক সেটাই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে অপশান দেওয়া আছে প্ল্যাটিপাস, একিডনা, উভয়ই, ব্যাং। তোমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে প্ল্যাটিপাস। প্ল্যাটিপাস হলো গিয়ে স্তন্যপায়ী আর সরীসৃপের কানেক্টিং লিঙ্ক। তো এটি কিন্তু ডিম পারে, স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও এটা ডিম পারে। নেক্সট এখানে বলেছে ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী জীবটি হলো। তাহলে ব্যক্তবীজী আর গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে যে সংযোগ রক্ষাকারী বা কানেক্টিং লিঙ্ক সেটা কি? অপশান দেওয়া আছে পাইন, ইউক্যালিপটাস, সাইকাস, নিটাম। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে নিটাম। দেখো এখানে সুন্দর ফলের ছবিও দেওয়া আছে, এটা হয়ে যাচ্ছে নিটাম। অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে পতঙ্গের ডানা ও পাখির ডানা হলো। এটা তোমাদের আগেও জিএনএম এএনএম এর কোশ্চেনের সেটে এসেছিল। পতঙ্গের ডানা ও পাখির ডানা হলো কী ধরনের অঙ্গ? অপশান দেওয়া আছে সমসংস্থ অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, বৃদ্ধিজ অঙ্গ। তো এদের কার্য কিন্তু একই, কিন্তু গঠন পুরোপুরিভাবে আলাদা। তাই জন্য কার্য যদি একই হয় আর গঠন যদি আলাদা হয়, যেমন পতঙ্গের ডানা আর পাখির ডানার গঠন পুরোপুরিভাবে আলাদা কিন্তু কার্য একই, তাহলে সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি, সমবৃত্তীয় অঙ্গ। আর যদি গঠন একই থাকতো কিন্তু কার্য আলাদা, তাহলে সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যেত সমসমস্ত অঙ্গ। তো এখানে দেখো যে কোশ্চেন দেওয়া আছে, বলা আছে সমসমস্ত অঙ্গ কোন বিবর্তনকে সমর্থন করে। তো আমরা দুই ধরনের বিবর্তন আমরা জানি, অপসারী বিবর্তন আর অভিসারী বিবর্তন। তো এখানকার মধ্যে সমসমস্ত অঙ্গ কোন বিবর্তনের সমর্থন করে? অপশান দেওয়া আছে অপসারী, অভিসারী, উভয়ই, কোনোটি নয়। তো সমসমস্ত অঙ্গ যে বিবর্তনকে সমর্থন করে সেটি হলো অপশান নাম্বার এ, রাইট অ্যান্সার তোমাদের অপসারী। তো ঠিক আছে, সমসমস্ত অঙ্গ মনে রাখবে, সমসমস্ত অঙ্গ অপসারী বিবর্তনকে সমর্থন করে, আর সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তনকে সমর্থন করে। সমসমস্ত হলো অপসারী আর সমবৃত্তীয় হলো অভিসারী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স পৌষ্টিক নালীর কোন অংশে সংলগ্ন থাকে? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স যেটা আছে সেটা হলো গিয়ে সেটা পৌষ্টিক নালীর কোন অংশে সংলগ্ন থাকে, কোন অংশের সাথে যুক্ত থাকে? অপশান দেওয়া আছে মলাশয়, সিকাম, ডিওডিনাম, জেজুনাম। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স পৌষ্টিক নালীর কোন অংশে যুক্ত থাকে? তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে অপশান নাম্বার বি, সিকাম। ঠিক আছে, সিকামের সাথে এটি সংলগ্ন থাকে, পাশাপাশি থাকে। নেক্সট কোশ্চেন বলেছে কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপালের জন্য কে বিখ্যাত? কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপালের জন্য কে বিখ্যাত? অপশান দেওয়া আছে ডারউইন, ল্যামার্ক, হেকেল, গাউস। এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গাউস। ঠিক আছে, অপশান নাম্বার ডি, কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপালের জন্য বিখ্যাত হলো গাউস। নেক্সট এখানে দেখো প্রিভিয়াস ইয়ারের 5টি কোশ্চেন নেওয়া হয়েছে এই চ্যাপ্টার থেকে, যেগুলো কোশ্চেন এসেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী টাইপের কোশ্চেন হয়। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা অলরেডি হয়তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে ফেলেছো। যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ না করে থাকো তাহলে আমাদের চ্যানেলেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভিংয়ের সব কোশ্চেন তোমরা অ্যান্সার পেয়ে যাবে, তো সেটা তোমরা চেক করবে। আর এখান থেকে আমরা 5টা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে যেগুলো এসেছে সেগুলো নিয়েছি। তো দেখো এখানে এএনএম জিএনএম 2021 শিফট 1-এ এসেছে এই কোশ্চেনটি, সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ। অপশান দেওয়া আছে কৃত্রিম নির্বাচন, জিন প্রবাহ, অভিসারী বিবর্তন, অপসারী বিবর্তন। তো সমবৃত্তীয় অঙ্গের যেটা বিবর্তন সেটা আমরা মাত্র পড়ে নিলাম, যে সমসমস্ত হয়ে যায় অপসারী, তাহলে সমবৃত্তীয় হয়ে যায় অভিসারী। অপশান নাম্বার সি রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে আদার গ্রন্থিকাণ্ড, আলুর স্ফীতকাণ্ড, মটর গাছের আকর্ষ কী জাতীয় অঙ্গ? এই যে আদার গ্রন্থিকাণ্ড, আলুর স্ফীতকাণ্ড আর মটর গাছের আকর্ষ কী টাইপের অঙ্গ? এগুলোর কিন্তু কাজ প্রত্যেকটা আলাদা কিন্তু গঠন একই রকম। তাহলে গঠন যদি একই রকম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যায় সমসমস্ত অঙ্গ। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, সমসমস্ত অঙ্গ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে সমসমস্ত অঙ্গের যা থাকে, সমসমস্ত অঙ্গের মধ্যে কী দেখতে পাওয়া যায়? অপশান দেওয়া আছে অনুরূপ গঠন, অভিন্ন কার্য, মানে একই কাজ করবে আর একই রকম গঠন থাকবে। বি নাম্বার অপশানে দেওয়া আছে বিভিন্ন গঠন ও কার্য বিভিন্ন, মানে গঠনও আলাদা আলাদা হবে আবার কাজও আলাদা আলাদা হবে। তারপর বলেছে সি নাম্বার অপশানে অনুরূপ গঠন,
কিন্তু কার্য বিভিন্ন, মানে গঠন একই রকম হবে কিন্তু কার্য আলাদা। আর বলেছে ডি নাম্বার অপশনে যে বিভিন্ন গঠন কিন্তু কার্য অভিন্ন, মানে কার্য একই থাকবে কিন্তু গঠন আলাদা আলাদা। তো সমস্ত অঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি যে গঠন একই রকম থাকে কিন্তু কার্য কী হয়, সবগুলোর আলাদা আলাদা হয়। তাই জন্য অনুরূপ গঠন একই হবে আর কার্য বিভিন্ন হবে, কার্য আলাদা আলাদা হবে। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। ঠিক আছে, এটা কিন্তু এএনএম জিএনএম শিফট 1-এ এসেছিল। নেক্সট বলেছে আর্কিওপটেরিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র। তাহলে আর্কিওপটেরিক্স এতক্ষণ ধরে আলোচনা করলাম, আর্কিওপটেরিক্স হলো গিয়ে পক্ষী আর সরীসৃপ, তাই তো। তাহলে এখানে অপশন দেওয়া আছে পক্ষী ও স্তন্যপায়ী, সরীসৃপ ও পক্ষী, সরীসৃপ ও স্তন্যপায়ী, উভচর ও পক্ষী। এখানকার মধ্যে কিন্তু সরীসৃপ আর পক্ষীর মধ্যে যে যোগসূত্র স্থাপন করে কে আর্কিওপটেরিক্স, এটা কিন্তু একটি কি মিসিং লিঙ্ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে পাখির ডানা ও পতঙ্গের ডানা হলো, পাখির ডানা ও পতঙ্গের ডানা কী ধরনের গঠন বা কী ধরনের অঙ্গসটা। অপশান দেওয়া আছে সমবৃত্তীয় গঠন, সমসংস্থ গঠন, লুপ্তপ্রায় গঠন, নেক্সট বলা আছে জাতিজনিগত গঠন। তো দেখো পাখির ডানা, এটা আমরা মাত্র করে নিলাম যে পাখির ডানা ও পতঙ্গের ডানা দুটোর গঠন কিন্তু আলাদা, কিন্তু তাদের কি হয়, কাজ একই, দুটোই কি হয়, ডানা দুটোই ওড়ার কাজে ব্যবহৃত হয়। তো পতঙ্গের ডানা পাখির ডানার গঠন আলাদা কিন্তু কার্য একই, কার্য যদি একই হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যায় তোমাদের সমবৃত্তীয় অঙ্গ। অপশন নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এই ছিল আজকে 30টি কোশ্চেন প্রিভিয়াস ইয়ার সহ। এমনি কোশ্চেন রেখেছিলাম 25টি, তার পাশাপাশি 5টি কোশ্চেন রেখেছিলাম তোমাদের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন এসেছে চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আসে কম বেশি। তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবে। আগেরবারও এসেছিলো এটা এএনএম জিএনএম 2023 এর কোশ্চেন। ঠিক আছে, তো তোমরা ভালোভাবে প্রিপারেশন করো, কোশ্চেনগুলো নোট ডাউন করো, আর তোমাদের কত এসেছে, কতগুলো তোমরা পারলে এই কোশ্চেন সেটের মধ্যে, সেগুলো কমেন্ট বক্সে কিন্তু জানাবে কত নম্বর আসলো। আর অন্য কোনো টপিক যদি তোমাদের চাই তাহলে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, সেখানে তোমরা জানাও, আমরা সেই ব্যাপারে ক্লাস নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে এই সবগুলো কোশ্চেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তোমাদের কোশ্চেন রাখো, কিংবা কোন সাবজেক্টে কোন টপিকের ওপর আমরা কোশ্চেন নিয়ে ভিডিও আনতে হবে সেটা আমাদের জানাও, আমাদের বলো, আমরা সেই বিষয়ে ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। ফেসবুক গ্রুপেও তোমরা জয়েন করো, সেখানেও তোমরা জানাতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে, কমেন্টে জানাবে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটি ভিডিওতে, ততদিনের জন্য বাই।